আজকের গল্প সালমা চৌধুরী রচিত আমৃত্যু ভালোবাসি তোকে। তানভীর বন্যাদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। আবির পাশে বসে ফোনে কিছু একটা করছে আর তানভীরের সাথে টুকিটাকি গল্প করছে। হুট করে আদি বলে উঠল, আবির ভাইয়া, তুমি আমাকে সালামি দাওনি কেন? আদির কথা শুনে মিম মেঘ দুজনেই চমকে উঠেছে। মেঘ মনে মনে ভাবছে, আপনি আমাকে এত টাকা সালামি দিলেন অথচ আদিদের দিলেন না, এটা কি ঠিক হলো? আবির ভ্রু গুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি নামাজে যাওয়ার আগেই তোদের সালামি কাকিয়ার কাছে রেখে গেছি। কাকিয়া ব্যস্ত, তাই হয়তো মনে নেই, বাসায় গেলেই পেয়ে যাবি। তাছাড়া গতকাল তোদের রুমে ড্রেসও রেখে আসছি, দেখিসনি? মিম তড়িৎ বেঁকে বলল, হ্যাঁ দেখেছি, ড্রেসটা খুব সুন্দর হয়েছে, রাতে পরবো। আদিও বলে উঠল, চারটা রাতেই রেখেছি, থ্যাংক ইউ ভাইয়া। তানভীর ঠাট্টার স্বরে বলল, আদি তোর সালামে কত হলো? আদি মুখ ফুলিয়ে বলল, তোমাকে কেন বলবো? আমি রাতে ঘুমোলে তুমি নিয়ে যাবা? তানভীর হেসে বলল, আমি এখনই তোর থেকে নিতে পারি, নিব? আদি চিৎকার দিয়ে উঠল, না। আবির মেকি স্বরে বলল, ধুর, তানভীর তোর সালামি নিয়ে কি করবে? আদি মুখ ফুলিয়ে বলল, একবার নিয়ে গেছিল। আবির ভ্রু কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো। তানভীর হেসে বলল, আরে ভাইয়া, ব্যাপারটা তেমন না। তো কেমন? তখন আদি আরো ছোট ছিল। আদি আমার কাছে এসে সালামি চাইছে, তো আমি বলছি তুই যত সালামি পেয়েছিস আমি একাই ততটা দিব। আদি যেন তার সালামি আমাকে দেখায়। তারপর আদি বের করে দিল সব। তখন মজা করে আমি একবার বলেছিলাম, এখন যদি তোর সালামি আমি নিয়ে যাই তাহলে কেমন হবে? বলছি না মরেছি। আদি কাঁদতে কাঁদতে ফ্লোরে গড়াগড়ি শুরু করেছে। আমার পকেটে যত টাকা ছিল আমি সব দিয়ে দিয়েছি, তবু আদির কান্না থামে না। আব্বু, বড় আম্মু ইচ্ছে মতো আমাকে ঝাড়ছে, তবু আদিকে থামাতে পারেনি। প্রায় 30 থেকে 40 মিনিট মাটিতে গড়াগড়ি করছে। আমি সেদিনই মনে মনে কান ধরেছি, আর যাই করি সালামে নিয়ে কোনো মজা করব না। এরপর থেকে ঈদের দিন গোসল করে রেডি হওয়ার আগেই ওদের সালামি দিয়ে দেই। হাতে যত থাকে ততই দেই, ভালোবাসা আর দেখাতে চাই না। তানভীরের কথা শুনে সবাই হাসছে। ততক্ষণে বন্যাদের বাসার কাছে চলে এসেছে। মেঘ গাড়ি থেকে নেমে বলল, আমি যাই, তোমরা গাড়িতেই বসো। মিম পেছন থেকে ডেকে বলল, আপু আমি তোমার সাথে আসি। মেঘ আস্তে করে বলল, আয়। আদি বলে উঠল, আমিও আসি। আবির এবার গম্ভীর কণ্ঠে ধমক দিল, কি শুরু করছিস? মিম, আদি, তোরা কেউ যাবি না। মেঘ তুই যা। মেঘ ভেতরে চলে গেছে। মিম আর আদি গাড়িতেই বসে আছে। বন্যাদের বাসায় কলিং বেল চাপতেই বন্যার ছোট ভাই এসে দরজা খুলে দিল। মেঘকে দেখেই উত্তেজিত কণ্ঠে বলল, ঈদ মোবারক আপু, সালামি দিবা না? মেঘ হাসি মুখে একটা 500 টাকার নোট বের করে দিল। আবিরের দেওয়া বান্ডিল যেভাবে দিয়েছিল মেঘ সেটাকে সেভাবেই গুছিয়ে রেখে দিয়েছে। হাতে যা কিছু টাকা ছিল সেখান থেকে মিমার আদিকে সালামি দিয়েছে। মেঘ বন্যার আব্বু আম্মুকে সালাম করে দ্রুত বন্যার রুমে চলে গেল। বন্যা একা একা সেলফি তুলছে। পরনে বন্যার আব্বুর দেওয়া একটা 3 পিস। বিছানার উপর তানভীরের দেওয়া দামি ড্রেসটা পরে আছে। বন্যা মেঘকে দেখেই এগিয়ে এসে বলল, ঈদ মোবারক বেবি, তুই আমাদের বাসায় একা আসছিস? মেঘ মুখ বেঁকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ঈদ মোবারক। ঈদের দিন আমাকে একা বের হতে দিবে তোর মনে হয়? আবির ভাইয়া মিম আদি সবাই আসছে, ওরা নিচে গাড়িতে। ওনাদের ভেতরে নিয়ে আসিসনি কেন? চল ওনাদের ডেকে নিয়ে আসি। ওনাদের আসতে হবে না, তুই রেডি হ, তোকে নিয়ে ঘুরতে যাব। আমি তোর ভাইদের সাথে কোথাও যাব না, সরি। মেঘ রাগী ভাব নিয়ে বলে, কেন, আমার ভাইরা কি বাঘ নাকি ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে? চল, আর ওই ড্রেসটা পরে যাবি, আমি তোকে সুন্দর করে ছবি তুলে দিব, তারপর যা বলছিলাম তাই করব। বন্যা কপাল গুটিয়ে বলল, ড্রেসের মালিককে খোঁজার আমার কোনো ইচ্ছে নেই, ড্রেস এমনিই পরে থাকুক। এখন চল ওনাদের ডেকে নিয়ে আসি, আম্মু আব্বু শুনলে বকা দিবে, চল। ওনাদের ডাকতে পারি, তবে একটা শর্তে, তুই যদি বলিস তুই আমাদের সাথে ঘুরতে যাবি তবেই ওনাদের ডাকবো, আর ঘুরতে গেলে অবশ্যই এই ড্রেসটা পরে যেতে হবে। আমি এই ড্রেস পরতে পারবো না। তাহলে আমিও চলে যাচ্ছি।
যাওয়ার সময় কাঁদতে কাঁদতে আঙ্কেল আন্টিকে বিচার দিয়ে যাব যে তুই আমার সাথে খুব বাজে আচরণ করেছিস আর তোদের বাসায় আসতে নিষেধ করেছিস। বন্যা মেঘের হাত ধরে আটকে দিল, গম্ভীর কণ্ঠে বলল, এই ঢঙি মেয়ে, আমি তোকে কখন কি বললাম? মেঘ দাঁত কেলিয়ে হেসে বলল, তুই বলিসনি, তবে আমি ঠিকই বলবো। আমি ভাইয়াদের বলে তোদের বাসা পর্যন্ত নিয়ে আসলাম, আর তুই আমাদের সাথে যেতে রাজি হচ্ছিস না। এত নিষ্ঠুর বন্যা তুই। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, আমি যাব। শান্তি, চল এখন ওনাদের বাসায় নিয়ে আসি। মেঘ হাসি মুখে বলল, তোকে যেতে হবে না, তুই এই ড্রেসটা পরে তাড়াতাড়ি রেডি হ, আমি নিয়ে আসছি ওনাদের। মেঘ চট জলদি নেমে আসলো। মেঘের ভাই বোন বাহিরে আছে শুনে বন্যার ছোট ভাই ওদের এগিয়ে আনতে গেল। মিম আদি দ্রুত বেরিয়ে গেছে। তানভীর গুরুভার কণ্ঠে বলল, ও রেডি হয়ে চলে আসলেই তো হতো, আমাদের ভেতরে যাবার কি দরকার ছিল? আবির দরজা খুলতে খুলতে বলল, তোর একমাত্র শালা তোকে নিতে আসছে, যাবি না? শ্বশুর শাশুড়িকে সালাম করতে হবে না? তানভীর দুর্বল কণ্ঠে বলে উঠল, ওদের বাসায় যেতে আমার অস্বস্তি লাগে। শ্বশুর বাড়িতে গেলে সব ছেলেদেরই এমন লাগে, এসব কোনো বিষয় না, চল। মেঘ মিমরা অনেকটাই সামনে চলে গেছে। আবির আর তানভীর পেছনে বিড়বিড় করতে করতে যাচ্ছে। বাসায় ঢুকে সবাই বন্যার আব্বু আম্মুকে সালাম করলো। বন্যার বড় আপু টুকিটাকি কথা বলে সবাই খাবার টেবিলে বসলো। মেঘ বারবার বলে দিয়েছে যেন অল্প করে নাস্তা দেওয়া হয়, কারণ কিছুক্ষণ আগেই পুপ্পিদের বাসা থেকে খেয়ে এসেছে তারা। সবার নাস্তা প্রায় শেষ দিকে। এমন সময় বন্যা রেডি হয়ে ওপর থেকে নামছে। তানভীরের দেওয়া খয়েরি রঙের ড্রেসটাতে বন্যাকে অসম্ভব সুন্দর লাগছে। তাতে হিজাব পরেছে, হাতে সিম্পল একটা পার্স, ঠোঁটে লাল লিপস্টিক আর মুখে হালকা মেকআপে বন্যাকে আজকে অপরূপা লাগছে। হঠাৎ বন্যাকে নামতে দেখে তানভীরের গলায় খাবার আটকে গেছে। বিস্ময় সমেত তাকিয়ে আছে বন্যার দিকে, ঢোক গিলতে পারছে না। তানভীরের অবস্থা বুঝতে পেরে আবির তাড়াতাড়ি এক গ্লাস পানি এগিয়ে দিল। তানভীরের হৃদস্পন্দন বাহির থেকেই শোনা যাচ্ছে। পানি খেয়ে সেই যে মাথা নিচু করেছে, একবারের জন্য আর তাকায়নি। বন্যা নিচে এসে সবার উদ্দেশ্যে ঈদ মোবারক বলল। মিম আদি মেঘ একসঙ্গে ঈদ মোবারক বলল। তানভীর কোনো রকমে প্লেটের নাস্তা শেষ করেই উঠে পড়েছে। এর মধ্যে সবার খাওয়া প্রায় শেষ। বন্যার আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে সবাই বেরিয়ে পড়েছে। আসার সময় ওনারা সবাইকে সালামি দিয়ে দিয়েছে। আবির ইশারা দিতেই তানভীর বন্যার ছোট ভাইকে সালামি দিতে গেল, কিন্তু সে কিছুতেই নেবে না। মেঘের সাথে সে যতটা ফ্রি, তানভীরের সাথে তেমন না, তাই সে নিতে চাইছে না। তানভীর জোরাজোরি করেই সালামি দিয়ে আসছে। তানভীর বেরিয়ে এসে বন্যার দিকে এক পলক তাকালো। শহরটা দুই চোখ আটকে গেছে। নিজের পছন্দ করে কেনা ড্রেস যখন প্রিয়জন পরে, তখন মনে অন্যরকম প্রশান্তি কাজ করে। তানভীর মুগ্ধ নয়নে বন্যার দিকেই তাকিয়ে আছে। বুকের ভেতরের ভূকম্পন কোনো মতেই সামাল দিতে পারছে না। আবির এগিয়ে এসে বলল, চাবিটা দে, গাড়ি আমি চালাচ্ছি। তানভীরের বুক থেকে সানগ্লাসটা খুলে তানভীরের চোখে দিয়ে বলল, সাবধান, সে কিন্তু তোর বোনের থেকেও বেশি চতুর, মান সম্মান ডুবাইস না, হিরো হতে হেসে ভিলেন হয়ে যাস না। আবিরের গাড়িতে বসে একবার পেছনে দেখে নিল। তানভীর পাশের সিটে গিয়ে বসেছে। তার দৃষ্টি কোথায় কে জানে। আবির অতি সতর্কতার সহিত গাড়ি চালাচ্ছে। পেছনে মিম, মেঘ আর বন্যা নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত। মাঝে মাঝে আদিও তাতে সঙ্গ দিচ্ছে। সবাই ঘন্টা দুয়েক ঘোরাঘুরি করেছে। এই ফাঁকে মেঘ বন্যাকেও বেশ কিছু ছবি তুলে দিয়েছে। ঘোরাঘুরি শেষে বন্যাদের বাসায় যাওয়ার সময় মেঘ বন্যার ছবি দেখে একটা ছবি সিলেক্ট করে দিল ফেসবুকে পোস্ট করার জন্য। বন্যা আর মেঘ আস্তে ধীরে কথা বললেও আবির সে কথা শুনে ফেলেছে। আবির সহসা ব্রেক কষল। পেছন ফিরে মেঘ আর বন্যার দিকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলল, ফেসবুকে ছবি দেওয়ার অভ্যাস ত্যাগ করো। আজকের পর ফেসবুকে যেন কারোর ছবি না দেখি। আবিরের কথা শুনে মেঘ ঠোঁট উল্টিয়ে কাদো কাদো মুখ করে তাকালো। আবির দেখেও না দেখার মতো সামনে তাকিয়ে আবারও গাড়ি স্টার্ট দিল। মেঘ আর চোখে আবিরকে দেখছে। আবির মিহনাসকে ব্লক দেওয়ার পর পর মেঘের ফেসবুক আইডি থেকে মেঘের সব ছবি ডিলিট করে ফেলেছে। মেঘ বিষয়টা তখনই খেয়াল করেছে, বন্যাকেও জানিয়েছে। আবিরের জেলাসি দেখে সেদিন মেঘ আনমনে অনেকক্ষণ হেসেছেও। তবে আজকে শুধু মেঘকে বলেনি আবির, বন্যাকে সহ ওয়ার্ন করেছে। আবির মেইন রোডে গাড়ি থামিয়ে তানভীরকে বলল, তানভীর, বন্যাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। বন্যা সঙ্গে সঙ্গে বলল, আমাকে এগিয়ে দিতে হবে না, আমি যেতে পারবো। আবির রাশভারী কণ্ঠে বলল,
জানি, কিন্তু তুমি যেহেতু আমাদের সাথে বেরিয়েছো, তাই আমাদের উচিত তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া। তানভীর, যা। বন্যা আর কথা বাড়ালো না, সবার থেকে বিদায় নিয়ে নেমে গেল। গলির রাস্তায় তানভীর আর বন্যা হাঁটছে। তানভীর শান্ত স্বরে বলল, ঈদ মোবারক। ঈদ মোবারক। কারো মুখে কোনো কথা নেই। বাসার কাছাকাছি আসতেই তানভীর পকেট থেকে টাকা বের করে বন্যার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার সালামি, নাও। আমার সালামি লাগবে না ভাইয়া। ভাইয়া ডাক শুনে তানভীর কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, ভাইয়া ডাকছো আর সালামি নিবা না? মেঘ মিমো আমায় এত সুন্দর করে ডাকে না। তানভীর বিরক্ত ভরা কণ্ঠে কথা বলায় বন্যা থতমত খেল। কিছু বলার আগেই তানভীর আবার জিজ্ঞেস করলো, নিবে কি না? বন্যা চুপচাপ সালামি নিয়ে তানভীরের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, সালামি নিলে সালাম করতে হয়, আপনাকে সালাম করি। বন্যা একটু নিচু হতেই তানভীর এক লাফে কয়েক হাত পিছিয়ে গেল। তৎক্ষণাৎ রাগী স্বরে বলল, একদম না। তানভীরের এমন কাণ্ডে বন্যা ভ্যাবাচেকা খেল। খানিক বাদে বন্যা হাসতে হাসতে এক পা এগোতেই তানভীর গাড়ির দিকে ছুটল। বন্যা দাঁড়িয়ে থেকে একা একাই কিছুক্ষণ হাসল, তারপর বাসার দিকে চলে গেছে। তানভীরকে দৌড়ে আসতে দেখে আবির গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? কিছু না। বাসা পর্যন্ত দিয়ে আসছিস? না। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, কল দিয়ে জিজ্ঞেস কর বাসায় পৌঁছেছে কিনা। বন্যা মেঘকে কল দিতেই বন্যা সালামি আর সালামের ঘটনা বলল। মেঘ হাসতে হাসতে ফোন কেটে দিয়েছে। তানভীরের স্বভাবই এমন, সালামি দেওয়ার দায়িত্ব, তাই সকালবেলায় ছোটদের সালামি দিয়ে দেয়। তবে কেউ তাকে সালাম করতে আসলেই সে ছুটে পালায়। আগে প্রায় সময় মেঘ সালাম করার জন্য তানভীরের পিছু পিছু সারা বাড়ি ছুটত, কিন্তু এখন আর তা করে না। বন্যা জানতো না, কিন্তু তানভীরের এক্সপ্রেশন দেখে সে না হেসে থাকতে পারেনি। মেঘ কল কেটে হাসতে হাসতে বলল, বাসায় পৌঁছেছে। হাসিস কেন? এমনি। তানভীর মনে মনে বিড়বিড় করে বলল, এই কথাটা বোনকে বলে দিতে হয়? আবারও আওড়ালো, বোনের বান্ধবীকে পটানোর আগে বোনকেই পটাতে হবে। আবির তানভীরের দিকে তাকালো। কিছু একটা কাহিনী করেছে সেটা ঠিকই বুঝেছে আবির, তবে কি করেছে সেটা বুঝতে পারছে না। সেসবে তেমন পাত্তা না দিয়ে বাসায় আসছে। ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসেছে। পেট যতই ভরা থাকুক, যতই ঘোরাঘুরি করে আসুক না কেন, ঈদের দিন দুপুরে সবাই একসঙ্গে বসে খেতেই হবে, এটাই এই বাড়ির নিয়ম। আলী আহমেদ খানরা আবিরদের জন্যই অপেক্ষা করছিল। আবিররা আসতেই খাওয়া দাওয়া পর্ব শুরু হলো। অন্যান্য দিন বাড়ির বউরা না বসলেও ঈদের দিন অন্তত পক্ষে সবার সাথেই বসতে হয়। খাওয়া শেষে সবাই সবার মতো রেস্ট নিতে চলে গেছে। আজ রাতে ফুপ্পিদের খান বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে। বিকেলের পর থেকে সেই আয়োজনে ব্যস্ত সবাই। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান সোফায় বসে আছেন। ইকবাল খান বন্ধুদের সাথে দেখা করতে চলে গেছেন। আবির তানভীর দুজনেই বাড়িতে। ঈদের দিন তানভীর সচরাচর বন্ধুদের সাথে দেখা করে না। মেঘ বিকেলের দিকে মোজাম্মেল খানের দেওয়া ড্রেসটা পরেছে। গাঢ় সবুজ রঙের গর্জিয়াস ড্রেস। চুলে একটা স্টোনের মুকুট পরেছে, পেছন দিকে চুলগুলো ছাড়া, একদম রানীর মতো লাগছে। আত্মীয় স্বজন বেড়াতে আসলে মেঘ মিম যথাসাধ্য কাজ করলেও আজ তারা কিছুই করছে না। বিশেষ করে মেঘ ডাইনিং থেকে একটা চেয়ার নিয়ে ড্রয়িং রুমের মাঝখানে রেখে পায়ের উপর পা তুলে বসে আছে। দু হাতে কোনোই অব্দি মেহেদি দেওয়া, ম্যাচিং করা সবুজ রঙের কাচের চুড়িও পরেছে। এক হাতে একটু পরপর চুল ঠিক করছে, আর মিম আদির সাথে বকবক করছে। মেঘের ক্ষুধা লাগলে আদিকে এটা সেটা দিতে বলে, কারণ সে এই ড্রেস পরে কোনোভাবেই রান্নাঘরে যাবে না। আবির ঘুম থেকে উঠে বারান্দা থেকেই মেঘের ভাবভঙ্গি দেখে নিঃশব্দে হাসছে। তারপর শান্ত স্বরে বলে, তোকে সারা জীবন রাজরানীর মতো যত্নে রাখার তৌফিক আল্লাহ যেন আমায় দেন। আবির নিচে আসতেই আলী আহমেদ খান ধীর কণ্ঠে ডাকলেন, আবির। জি আব্বু। তুমি কি অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছ? জি। কেন? একটু দরকার ছিল, কিছুদিনের মধ্যেই রেখে দেব। আলী আহমেদ খান তপ্ত স্বরে বললেন, আমি রাখার কথা বলিনি আবির, এটা তোমার অ্যাকাউন্ট, তোমার যখন ইচ্ছে টাকা তুলবে, কিন্তু টাকাটা কেন তুলেছ সেটা আমার জানা প্রয়োজন। মিম আস্তে করে বলল, ভাইয়া আমাদের অনেক টাকা সালামি দিয়েছে বড় আব্বু। আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে বললেন, এখানে হাজারের কথা হচ্ছে না মা, লাখের কথা হচ্ছে।
তাও 4-5 লাখ নয়। তুমি যাও এখান থেকে। আবির নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আবিরের নিস্তব্ধতা আলী আহমেদ খান সহ্য করলেও মোজাম্মেল খান সহ্য করতে পারলেন না। রাগী স্বরে বললেন, ব্যবসায় লস খেলে সেখানে শুধু শুধু টাকা নষ্ট করো না আবির। তোমার যদি মনে হয় তোমার পক্ষে ব্যবসা চালানো সম্ভব নয়, তবে ছেড়ে দাও। আমাদের ব্যবসাতে মনোযোগ দাও। অ্যাকাউন্টে টাকাগুলো এমনি এমনি জমা হয়ে যায় না। তোমার আব্বুর কষ্টে জমানো টাকা এগুলো। আবির 2 আঙ্গুলে কপালে হাত রেখে মেঘের দিকে তাকালো। মনে মনে বিড়বিড় করে বলল, তোকে পাওয়ার জন্য আর কত বকা আমার খেতে হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আলী আহমেদ খান পুনরায় বললেন, দেখো আবির, তুমি যথেষ্ট বড় হয়েছ। কি করলে ভালো হবে, কি করলে ক্ষতি হবে সেটা তুমি খুব ভালোই বোঝো। যাই করো বুঝে শুনে করবা। আবির অনচ্ছ হেসে বলল, আমি যা করি বুঝেই করি, আর যা করব তাও বুঝেই করব, ইনশাল্লাহ। আবির রান্নাঘরের দিকে চলে গেছে। মোজাম্মেল খান রাগী স্বরে বললেন, ভাইজান, এই ছেলে সত্যি তোমার তো, নাকি কোথাও থেকে তুলে আনছিলা? এমন ঘাটতারামি করতে আমি আজ পর্যন্ত তোমাকে দেখিনি। আলী আহমেদ খান মলিন হেসে বললেন, তুই আবিরকে রাগিয়ে দিস বলেই এমন করে। আরো তোলো মাথায়, আজ নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে, কাল তোমার অ্যাকাউন্ট থেকে তুলবে, পরশু আমার অ্যাকাউন্ট থেকে তুলবে, তখনও কিছু বলবে না? আলী আহমেদ খান হেসে বললেন, আমার অ্যাকাউন্ট থেকে তুললেও তোর অ্যাকাউন্ট থেকে তোলার সাহস হবে না। তানভীর সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে মনে বলল, আব্বু, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে ভাইয়া কি করবে? তুমি যার নামে টাকা জমাচ্ছ সেই তো ভাইয়ার। রাতে ফুপ্পিরা এসে খাওয়া দাওয়া করে গেছেন। আগামীকাল বিকেলে রাকিবের গায়ে হলুদ। খুব বড় অনুষ্ঠান না করলেও কাছের মানুষ, আত্মীয় স্বজনরা থাকবে। জান্নাতের শ্বশুরবাড়ির সবাই আগামীকাল দুপুর থেকেই রাকিবদের বাসায় চলে যাবে। এদিকে মেঘার মিমকে পাঠানোর জন্য জান্নাত আইরিন দুজনে খুব রিকোয়েস্ট করছে। মোজাম্মেল খান প্রথম দিকে রাজি না হলেও জান্নাতের জোরাজুরিতে বাধ্য হয়ে রাজি হয়েছেন। আজ সকালে খাবার টেবিলে সবাই উপস্থিত হতেই মোজাম্মেল খান নীরবতা ভেঙে বললেন, তানভীর, আবির, আজ বিকেলে তোমরা বাসায় থেকো। আবির ভ্রু কুঁচকে বলল, আমাকে দুপুরের পরে রাকিবদের বাসায় যেতে হবে। কেন চাচ্ছু? আমার এক বন্ধু আসবে, সাথে তার ছেলেও আসবে। আবির স্বাভাবিক ভঙ্গিতেই বলল, আসলে আসবে, আমাকে থাকতে হবে কেন? আসলে ওনারা মেঘকে দেখতে আসবে, যদি পছন্দ হয় তাহলে কথা আগাবে। মোজাম্মেল খানের কথায় আবির যেন আকাশ থেকে পড়েছে। তানভীর বসা থেকে দাঁড়িয়ে বলল, বনুকে দেখতে আসবে মানে? টিকের দেখা দেখি। মেঘের মনের ভেতর কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেছে। আব্বু কি বলছেন? ছেলে দেখতে আসবে মানে বিয়ে? নিরুদ্বেগ ভঙ্গিতে আবিরের দিকে চেয়ে আছে, তবে আবিরের অভিব্যক্তি বোঝার উপায় নেই। বাহিরে আবির যতই শান্ত থাকার চেষ্টা করুক না কেন, রাগে আবিরের শিরা উপশিরা নীল হয়ে গেছে। চুল থেকে কানের পাশ দিয়ে ঘাম পড়ছে। আবির এক আঙ্গুলে ঘাম মুছল। মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, রফিক আমার পুরনো বন্ধু, অনেক বছর পর দেশে আসছে, মেঘকে দেখতে চাচ্ছে, তাই বাসায় আসতে বললাম। তানভীর আগে ফুঁসতে ফুঁসতে বলল, আমার বোনের কি রূপ বের হয়েছে যে ওকে দেখতে আসবে? আপনি ওনাদের কল দিয়ে আসতে নিষেধ করুন। আমার বোনকে আমি কারোর সামনে যেতে দেব না। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, তানভীর, মাথা ঠান্ডা করো। ওনারা আসতে চাইছে আসুক, আমরা দেখি। তাদের কথা যদি ভালো না লাগে তাহলে মেঘকেই আনবো না। মেঘ আহাম্মক হয়ে বসে আছে। আবিরের দৃষ্টি প্লেটের দিকে। তানভীর রাগে উল্টাপাল্টা আচরণ করলেও আবির কোনো কথা বলছে না। তানভীরের বাড়াবাড়ি বুঝতে পেরে আবির বাম হাতে তানভীরের উরুতে হাত রাখলো, যেন চুপ করে যায়। ইকবাল খানও তানভীরকে থামানোর চেষ্টা করছেন, কিন্তু তানভীরের চিল্লাচিল্লি থামার নামই নেই। সে মেঘকে কারো সামনে আসতে দিবে না মানে দিবেই না। আবিরের ইঙ্গিত বুঝতে পেরে তানভীরের মেজাজ আরো তাঙ্গে উঠে গেছে। তানভীর ভেবেছিল আবির তার আব্বুকে কিছু বলবে, কিন্তু আবির উল্টে তানভীরকে থামতে বলছে। তানভীর রাগে ভাতের প্লেট ধাক্কা মেরে উঠে চলে যাচ্ছে। সবার দৃষ্টি তানভীরের দিকে। ইকবাল খান ভারী কণ্ঠে বললেন, খাবারটা। তানভীর আগে ফুঁসতে ফুঁসতে উপরে চলে গেছে। 3 ভাই টুকিটাকি আলাপ করছে। আবির কোনো দিকে না তাকিয়ে প্লেটের খাবার শেষ করেই উঠে গেছে। ওঠার সময় মেঘের চোখে চোখ পড়ল। মেঘের চোখ ছলছল করছে, গভীর দৃষ্টিতে আবিরকে দেখছে। হয়তো আবিরের মন বোঝার চেষ্টা করছে। আবির সহসা চোখ সরিয়ে চলে গেছে। টানা 2-3 ঘন্টা তানভীরকে ডাকার পরও তানভীর দরজা খুলছে না। এইদিকে মেঘ রুমে শুয়ে শুয়ে কান্না করছে।
মিম মেঘের পাশে বসে মেঘকে বোঝানোর চেষ্টা করছে। আবির ছাদে দাঁড়িয়ে আছে। দুপুরের দিকে তানভীর রুম থেকে বেরিয়ে ফুসফুস করতে করতে সোজা ছাদে চলে গেল। তানভীরকে দেখেই আবির নিঃশব্দে হেসে এগিয়ে আসলো। আবিরের হাসি দেখে তানভীর রাগে কটকট করে বলল, তুমি কি আমার বোনকে বিয়ে করবা নাকি করবা না? আবির তানভীরকে আলতোভাবে জড়িয়ে ধরে পিঠে আস্তে করে চাপড় মেরে বলল, এত মাথা গরম করলে কিভাবে হবে ভাই? তুই তো জানিস তোর বোনকে ছাড়া আমি চোখে ঝাপসা দেখি। আব্বু এসব কি শুরু করেছে? তুমি কিছু বলনি কেন? তোর বাপের চোখে আমি বহু বছরের জেলখাটা আসামি। আমি যাই বলতে যাবো উনি তার উল্টো মিনিং বের করবেন। তার থেকে চুপ থাকাই শ্রেয়। তার মানে বিকেলে তারা বোনকে দেখতে আসবে? আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলে, বাসায় কি আসলো কে গেল তাতে আমার মাথা ব্যথা নেই। তবে আমার সম্পত্তির দিকে নজর দিতে গেলে আগে আমার সাথে তাকে বসতে হবে। তানভীর ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আবির পকেট থেকে ফোন বের করে তানভীরকে একটা ছবি দেখালো। তানভীর বেশ মুচকি হেসে বলল, সাব্বাস, তুমি আমার বোনের যোগ্য পাত্র। আবির মেকি স্বরে বলল, তোর বোনকে বলিস যেন সাজুগুজু করে থাকে। কার জন্য? আমার জন্য। তানভীর ভ্রু কুঁচকে বলল, ঠিক আছে বলবো। এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসো, নাটক দেখতে হবে। তুই যা, আমি আসছি। আবির আর তানভীর আজ সারাদিন বাসায়। তানভীর সোফায় বসে ফোনে গেম খেলছে। মেঘকে তানভীর সাজার জন্য বলেছে। মেঘ সাজা তো দূর, চুল এলোমেলো করে পাগলের মতো রুমে শুয়ে আছে। আবিরের উপর রাগে মেঘের গা জ্বলছে। কিছুক্ষণের মধ্যে আবিরও নিচে আসলো। দুই ভাই পাঞ্জাবি পরে একেবারে পরিপাটি হয়ে বসেছে। তানভীরের দেখা দেখি আবিরও ফোনে গেম খেলায় মনোযোগ দিল। মোজাম্মেল খান রুম থেকে বের হতেই তানভীর জিজ্ঞেস করল, আপনার মেহমান কখন আসবে? আমরা কতক্ষণ যাবত অপেক্ষা করছি। মোজাম্মেল খান চোখ সরু করে দুজনকে দেখল। হালিমা খানের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু জানতে চাইল। উনি এখনো ঠিক বুঝতে পারছেন না কিছু। ইকবাল খান এসে আবিরের পাশে বসলেন। এর মধ্যে আলী আহমেদ খান রেডি হয়ে রুম থেকে বেরিয়ে জিজ্ঞেস করলেন, ওনারা এখনো আসলো না? সবাই টেনশন করছে, আর এদিকে আবির তানভীরের মনোযোগ ফোনে। মালিহা খান আবিরদের কাছে এগিয়ে এসে রাগী স্বরে বললেন, তোরা এগিয়ে গিয়ে তাদের নিয়ে আসবি, তা না করে তোরা ঘরে বসে বসে খেলছিস। আবির উদাসীন কণ্ঠে জিজ্ঞেস করল, আমরা ওনাদের জন্য ঠিক কোথায় গিয়ে অপেক্ষা করব আম্মু? মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে বললেন, যেতে হবে না কোথাও, আমি আগে কল দিয়ে দেখি। তানভীর ভাব নিয়ে বলল, ঠিক আছে। মোজাম্মেল খান পরপর 3বার কল দেওয়ার পর রিসিভ হলো। মোজাম্মেল খান মিষ্টি করে হেসে জিজ্ঞেস করলেন, তোমরা কখন আসবে? আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। আমরা আজ আসতে পারবো না বন্ধু, জরুরি কাজে আটকে গেছি। কবে আসবে তাহলে? বলতে পারছি না, খুব শীঘ্রই আমেরিকা ফিরতে হবে আমাদের। তোমাদের সাথে পরে কথা হবে। আল্লাহ হাফেজ। কল কাটতেই তানভীর আবিরের দিকে তাকিয়ে মৃদু হাসল। আবিরের ওষ্ঠাধয় কিছুটা প্রশস্ত হলো। সহসা আবির স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করল, ওনাদের আনতে কোথায় যেতে হবে? মোজাম্মেল খান সন্দেহের দৃষ্টিতে আবির আর তানভীরের দিকেই তাকিয়ে আছে। তাদের ব্যবহার খুব অদ্ভুত। ওদিকে রফিক সাহেবরাও আসবেন না। মোজাম্মেল খান কিছুক্ষণ ভেবে গুরুভার কণ্ঠে বললেন, তোমরা যে যার কাজে যেতে পারো। তানভীর সোফা থেকে উঠতে উঠতে মিমকে বলল, হাই মিম, বনুকে বল তাড়াতাড়ি রেডি হতে। আর তুইও তাড়াতাড়ি রেডি হয়ে নে, রাকিব ভাইয়ার গায়ে হলুদে যেতে হবে। আলী আহমেদ খান আস্তে করে বললেন, রাতে থাকার দরকার নেই, প্রোগ্রাম শেষ হলে বাসায় চলে এসো। আচ্ছা। আবির কিছুক্ষণ আগে বেরিয়েছে। প্রয়োজনীয় কিছু জিনিস কিনে রাস্তায় অপেক্ষা করছিল। তানভীর রাস্তা থেকে আবিরকে নিয়ে গেছে। পেছনে মিম আর মেঘ বসা। মেঘ চোখ বন্ধ করে বসে আছে। আব্বুর প্রতি যতটা না রাগ উঠেছিল, তার থেকে কয়েকদিন বেশি রাগ আবিরের উপর। মেঘ নিজেকেই নিজে প্রশ্ন করল, আবির ভাই কি সত্যি আমাকে ভালোবাসেন? রাকিবের বাসায় আসতেই রাকিব সূক্ষ্ম নেত্রে আবিরের দিকেই তাকিয়ে আছে। আবির ভ্রু নাচাতেই রাকিব গুরুতর কণ্ঠে বলল, আমার কালকে বিয়ে, এটা কি তোর মাথায় ছিল? থাকবে না কেন? জেনে শুনে এত বড় রিস্কে আমায় পাঠিয়ে দিলি যে। আমার কখনো কোনো কাজে ভয় লাগেনি, অথচ আজ ভয় লাগছে। রিয়াটার কথা খুব মনে পড়ছিল। আমার কিছু হলে মেয়েটা বিয়ে ছাড়াই বিধবা হতো। আবির মুচকে হেসে বলল, এত সহজে তোর কিছু হতে দেব না আমি, চিন্তা করিস না। আগে চাচ্চু হবি, তারপর। এমন সময় মেঘ আসছে। মেঘকে দেখে রাকিব আবিরকে প্রশ্ন করলো,
তারপর কি? মরে যাস। বাহ আবির বাহ, দেখে তবে তোমার আবির ভাই আমাকে মরে যেতে বলছে। মেঘ রাশভারী কণ্ঠে বলল, উনি তো চান আমরা সবাই মরে যাই, তাহলেই উনি মুক্তি পেয়ে যাবেন। মেঘের মুখে এমন কথা শুনে আবির ভ্রুযুগল নাকের গোড়ায় টেনে নিল। মেঘের মনে এক আকাশ অভিমান যা তার কথাতেই ফুটে উঠছে। রাকিবও স্তব্ধ হয়ে গেছে। এর মধ্যে জান্নাত এসে বলল, মেঘ চলো, তোমাকে শাড়ি পরিয়ে দিই। না আপু, শাড়ি পরার মতো মন মানসিকতা আমার নেই। কেন, কি হয়েছে? মেঘ ঢোক গিলে আকুল কণ্ঠে বলল, হয়তো খুব তাড়াতাড়ি আমার বিয়ের দাওয়াত পাবে। জান্নাত ভ্রু কুঁচকে চেয়ে আছে। মেঘ চোখ মুছে মিমের পাশের সোফায় গিয়ে বসলো। রাকিব জান্নাতকে ইশারা দিতেই জান্নাত ভেতরে চলে গেছে। আবির সোফার কাছে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মিম তুই ভেতরে যা। মিম সঙ্গে সঙ্গে উঠে গেছে। আবির মেঘের পাশে বসে মোলায়েম কণ্ঠে বলল, কি হয়েছে তোর, এত অভিমান করেছিস কেন? মেঘের চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। মেঘ দুহাতে বারবার চোখ মুছছে। আবির আবারও জিজ্ঞেস করল, কথা বলবি না? মেঘ কাঁদতে কাঁদতেই বলল, মেয়েদের আপন বলতে কেউ থাকে না, যদি কখনো কাউকে আপন মনে হয় তবে তার সঙ্গেই না হয় কথা বলবো। আবির দুর্বোধ্য দৃষ্টিতে মেঘের ক্রন্দনরত ধৃষ্টতায় চেয়ে আছে। মেঘের নিরন্তর কান্নায় আবিরের হৃদয় ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত স্বরে বলল, নিষ্করুণ এই পৃথিবীতে হয়তো কেউ আছে যে তোকে তার পৃথিবী মনে করে। তোর সীমাপ্পে তার মন অনুরোচিত হয়। খুঁজে দেখিস তোর আশেপাশে এমন কেউ আছে যে তোর কণ্ঠস্বর শোনার জন্য প্রতিনিয়ত ছটফট করে। চিৎকার করে বললেই কেউ কারো আপন হতে পারে না। মেঘ কাঁদছে আর ভিড় করে বলছে, এই কেউটা কি সারা জীবন কেউ হয়েই থাকবে? আবির মৃদু হেসে বলল, হয়তো না, সময় হলে ঠিকই আপন করে নিবে। মেঘার চোখে আবিরের দিকে তাকিয়ে তাচ্ছল্যের স্বরে বলল, হ্যাঁ, তবে আমাকে নয়, হয়তো আমার লাশটাকে। আবির তেজপূর্ণ কণ্ঠে চিৎকার করল, একটা থাপ্পড় মারবো তোকে। কথাটা বলতে বলতেই হাত উপরে তুলল আবির। ক্ষুদ্র আঁখিতে চাইল মেঘের অভিমুখে। ক্রোধে আবিরের নাকের ডগা ফুলে উঠেছে। মেঘ কিছুটা সরে গিয়ে তাকালো আবিরের দিকে। ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আবির সঙ্গে সঙ্গে হাত নামিয়ে নিল। মেঘ ভ্রুকুচকে ভেজা কণ্ঠেই বলল, থামলেন কেন? এখন থাপ্পড় দিলে অনুভব করতে পারবো, লাশ হয়ে গেলে তো আর পারবো না, দেন। আবির আবারও চিৎকার করল, মেঘ। আবির উঠে পাশে থাকা একটা কাঠের চেয়ারে সর্বশক্তি দিয়ে লাথি মেরে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ কিছুক্ষণ সে পথে নিশ্চুপ চেয়ে রইল। তারপর সোফার উপর দুই পা তুলে হাঁটুতে মুখ লুকিয়ে বসে আছে। মেঘ এখানে আসতে চাইছিল না, কিন্তু তানভীর জোর করে নিয়ে এসেছে। এখানে আসার পর থেকে তানভীর, আসিফ আর আরিফ আড্ডায় মগ্ন হয়েছে। 10 মিনিটও হয়নি আবির এক গ্লাস শরবত নিয়ে এসেছে। মেঘের মাথায় হাত রাখতেই মেঘ আতকে উঠে তাকালো। আবির পাশে বসে শান্ত স্বরে বলল, শরবতটা খান। মেঘ শক্ত কণ্ঠে বলতে চাইল, খাবো না, কিন্তু আবিরের আগ্নেয়গিরি লাভার ন্যায় লাল বর্ণের চোখ দুটো চোখে পড়তেই ভয় আর কিছু বলল না। শরবতের গ্লাস নিয়ে ঢক ঢক করে গ্লাস ভর্তি করে ফেলল। আবির ধীর হস্তে মেঘের দু চোখ মুছে ঠান্ডা কণ্ঠে বলল, গায়ে হলুদের প্রোগ্রামে এসে এভাবে কাঁদলে মানুষ উল্টোপাল্টা ভাববে। এখন শান্ত হ, কিছুক্ষণ রেস্ট নে, পরে বাসায় গিয়ে আবার কাঁদিস। মেঘ আকুল কণ্ঠে শুধালো, আমি কাঁদলে আপনার বুঝি খুব ভালো লাগে? আবির মনে মনে আওড়ালো, তোর চোখের পানি দেখলে কলিজাটা ফেটে যায় আমার। আবির এক পলক মেঘের দিকে তাকিয়ে উঠে চলে যাচ্ছে। মেঘ মলিন কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বললেন না? আবির কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেছে। আবিরের এমন আচরণে মেঘের বড্ড অভিমান হলো। আবির বেরিয়ে যেতেই জান্নাত, আইরিন, মিম একে একে ডেকে গেছে, কিন্তু মেঘকে এক চুলো নড়াতে পারেনি। আবির বাসা থেকে বেরিয়ে কোথাও যেন চলে গেছে। রাকিব ফোনের পর ফোন দিচ্ছে। আগামীকাল রাকিবের বিয়ে, কোথায় একটু আনন্দ করবে, কিন্তু বন্ধুর জন্য তারও উপায় নেই। 1 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, আবির ফোন ধরছে না, বাসায়ও ফিরছে না। রাকিব, আসিফ, তানভীর একের পর এক কল দিয়েই যাচ্ছে, কারো কলই রিসিভ করছে না আবির। মেঘ চুপচাপ বসে বসে সবার কর্মকাণ্ড দেখছে। মনের ভেতর ভয় হচ্ছে ঠিকই, কিন্তু সে কল দিবে না বলে জেদ ধরে বসে আছে।
প্রায় 1.5 ঘন্টা পর আবির বৃষ্টিতে অর্ধেক ভিজে বাসায় আসছে। আবিরকে দেখে রাকিব হুঙ্কার দিয়ে উঠল, কোথায় গেছিলি তুই? তোর গেস্টদের সাথে দেখা করতে। ফোন ধরে বলা যাইতো না? তোর যন্ত্রণায় কি বিয়েটাও আমি করতে পারবো না? আবির মলিন হেসে বলল, সরি। রাকিব এবার গলার স্বর নিচু করে জিজ্ঞেস করল, কি হয়েছে আবির? আরে কিছু হয়নি। আবির রুমে ঢুকতেই মেঘের দিকে এক পলক তাকালো। আবিরকে রুমে ঢুকতে দেখে মেঘ পা নামিয়ে স্বাভাবিকভাবে বসেছে। আবির একটা চেয়ার টেনে একপাশে বসে পড়েছে। আইরিন তাড়াতাড়ি করে একটা টাওয়াল নিয়ে আসলো। আবিরের অর্ধেক শরীর ভেজা। আইরিন স্বাভাবিক স্বরে বলল, নাও মাথাটা মুছো, আমি আসিফ ভাইয়ের একটা শার্ট নিয়ে আসি। আবির গম্ভীর কণ্ঠে বলল, টাওয়েল শার্ট কিছুই লাগবে না আমার। আইরিন ভ্রু কুঁচকে ভারী কণ্ঠে বলল, এমনিতেই ভিজে আসছো, আবার মাথা মুছতেছ না, পরে কিন্তু সর্দি লেগে যাবে। আবির ভাবুক স্বরে বলল, তারপর কি, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মরে যাব। আইরিন কপট রাগ দেখিয়ে বলল, বাজে কথা বলো না, মাথা মুছো। আবির ভারী কণ্ঠে বলল, মরে গেলে মাথা মুছে কি করব, নিয়ে যা টাওয়েল। মেঘ তড়িৎ বেগে বসা থেকে উঠে এসে আইরিনের হাত থেকে টাওয়াল নিয়ে শক্ত কণ্ঠে বলল, আইরিন একটা শার্ট নিয়ে আসো। আইরিন শার্ট আনতে চলে গেছে। মেঘ আবিরের চুল মুছতে মুছতে রাগী স্বরে বলল, আমি কাউকে মরে যেতে বলিনি। এমন সময় রাকিব ওদের ডাকতে রুমে আসছে। এই দৃশ্য দেখে দুহাতে মুখ লুকিয়ে ঠাট্টার স্বরে বলল, আমি মনে হয় ভুল রুমে চলে এসেছি, এখন কি করব? আবির তপ্ত স্বরে বলল, মাফ চা। মেঘ আবিরকে থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি ঠিক রুমে এসেছেন, ভেতরে আসুন। রাকিব ঠাট্টার স্বরে আবারও বলল, বন্ধু আমার ভুল হয়ে গেছে, মাফ কইরা দিস। রাকিব বিড়বিড় করতে করতে রুমে আসলো। যেই জীবনে এমন যত্ন পেলাম না, সেই জীবনের প্রতি ধিক্কার জানাই। মেঘ টাওয়াল সরিয়ে আবারও সোফায় গিয়ে বসলো। এই রুমে কোনো মানুষজন নেই। গায়ে হলুদের মঞ্চ ভেতরের দিকে একটা বড় রুমে করা হয়েছে। আত্মীয় স্বজন এমনকি তানভীররাও মঞ্চের কাছেই আড্ডা দিচ্ছে। মেঘের ভালো লাগছিল না বলে এই রুমে একাই বসেছিল। মেঘের জন্য আবিরও এই রুমেই এসে বসেছে। রাকিব মঞ্চে যায়, আবার একটু পর পর আবির মেঘকে নিতে আসে। আইরিন আসিফের একটা শার্ট মেঘকে দিয়ে চলে গেছে। মেঘ শার্ট এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এটা পরে আসুন। শার্ট পরে কি হবে, মরে গেলে তো লাশই হয়ে যাব। মেঘ এবার অগ্নিদৃষ্টিতে তাকালো। মেঘের ইচ্ছে করছিল আবিরের মুখ চেপে ধরতে, কিন্তু পারল না। রাকিব রুম থেকে বেরিয়ে যেতে যেতে রাগী স্বরে বলল, 5 মিনিটের মধ্যে যদি তোদের নাটক শেষ করে ভেতরে না আসিস, তাহলে তোদের দুটোকে মেরে আমি কাল জেলে যাব। মেঘ মৃদু হেসে বলল, তাহলে রিয়া আপু কি করবে? কি আর করবে, জেলখানার বাহিরে বসে কাঁদবে। তোমরা তো আর কোনো উপায় রাখতাছো না। আবির গম্ভীর কণ্ঠে বলল, মুখটা বন্ধ করে যা, আমরা আসছি। আবির পাঞ্জাবি খুলে সেকেন্ডের মধ্যে শার্ট পরে ফেলেছে। মেঘ আবিরের ভেজা পাঞ্জাবি হাতে নিয়ে কপাল গুটিয়ে প্রশ্ন করল, আপনি কোথায় গেছিলেন, আর এত ভিজলেন কিভাবে? আবির সরু নেত্রে তাকিয়ে মৃদু হেসে বলল, তোর না হওয়া শ্বশুর আর তার ছেলেটাকে দেখতে গেছিলাম। আবির রুম থেকে বেরিয়ে যাচ্ছে। মেঘ নিঃশব্দে হেসে প্রশ্ন করল, পছন্দ হয়েছে? আবির ঘাড় ঘুরিয়ে চাপা স্বরে বলল, খুব। মেঘ মিটিমিটি হাসছে। এতক্ষণ যাবৎ মনের কোণে জমে থাকা অভিমানগুলো মুহূর্তেই গায়েব হয়ে গেছে। বিকেলে মেহমান না আসার কারণটা মেঘ এখন খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। চোখ মুখ মুছে ঠোঁটে প্রশান্তির হাসি নিয়ে মঞ্চে গেল। মিম মেঘকে দেখেই জিজ্ঞেস করল, মন ভালো হয়েছে তোমার? এখন কিভাবে ভালো হলো? মেঘ মিমের কানের কাছে বিড়বিড় করে বলল, আজকে আজ যাদের দেখতে আসার কথা ছিল, আবির ভাই তাদের। মিম আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি করেছে? মেঘ মেকি স্বরে বলল, এমন কিছু না, তুই বুঝবি না। মেঘকে হাসি খুশি দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ফুপ্পি আগেও কয়েকবার মেঘের কাছে যেতে চেয়েছিল, কিন্তু জান্নাত যেতে দেয়নি। কারণ ফুপ্পি মেঘকে বোঝাতে গেলে দেখা যাবে দুজনেই কেঁদে একাকার অবস্থা করে ফেলবে। ছেলে শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি কাঁদছে, বিষয়টা আত্মীয়রা ভালো চোখে নেবে না, তাই জান্নাত ওনাকে মেঘের কাছে যেতে দেননি। প্রায় 2-3 ঘন্টা গায়ে হলুদের প্রোগ্রাম চলেছে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, সাথে বজ্রপাত। আলী আহমেদ খান আবিরকে কল দিলেন। আবির রিসিভ করে বলল, হ্যাঁ আব্বু বলো। কি করছো? এখন খাবো, খেয়েই বের হব। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, যদি থাকার সমস্যা না থাকে তাহলে আজ রাতটা ওখানেই থেকো।
দিনের অবস্থা খুবই খারাপ, কখন কোন অঘটন ঘটে বলা যায় না। আজ আসার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আবির সবাইকে জানিয়ে দিয়েছে। গভীর রাতে সবাই একসঙ্গে খেতে বসেছে। মেঘের প্রচণ্ড মাথা ব্যথা করছে। সারাদিন যাবৎ কাঁদতে কাঁদতে এখন মাথা ব্যথায় চোখ মেলতে পারছে না, খেতেও ইচ্ছে করছে না। আবিরের জোড়াজড়িতে কোনো রকমে অল্প খাবার খেয়ে ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। মেঘ, মিম, আইরিন সবাই এক রুমে শুয়েছে। মাঝরাতে কারো কান্নার শব্দে হঠাৎ করেই মেঘের ঘুম ভেঙে গেছে। একে অপরিচিত জায়গা, আশেপাশে সব অন্ধকার। কান্নার শব্দ ধীরে ধীরে বাড়ছে। মনে হচ্ছে কোনো ছেলে কাঁদছে। মেঘের মনে আতঙ্ক আর কৌতূহল দুটোই বাসা বেঁধেছে। ধীরে ধীরে শোয়া থেকে ফ্লোরে পা রাখতেই কোনো মানুষের গায়ে পা লাগলো। অমনি মেঘ লাফ দিয়ে উঠেছে। তারপর মনে পড়ল রাকিব ভাইয়ের 2-3টে কাজিন রাতে এই রুমেই শুয়েছিল। মেঘ ভয় ভয় রুম থেকে বের হলো। 2টো রুম পরে একটা রুমে আলো জ্বলছে, সেটা সোফার রুম, আর এই রুম থেকেই কান্নার শব্দ আসছে। মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে পা বাড়ালো সেই রুমের উদ্দেশ্যে। যত এগিয়ে যাচ্ছে পুরুষালী কণ্ঠের কান্নার শব্দ তত বেশি তীব্র হচ্ছে। আশেপাশে 2-1জনের চাপা স্বর ভেসে আসছে। মেঘ রুমের দরজায় দাঁড়াতেই চমকে উঠল। ফুপ্পি সোফায় বসে আছেন। আবির ফ্লোরে হাঁটু গেড়ে বসে ফুপ্পির উরুতে মাথা রেখে হাউ মাউ করে কাঁদছে। আবিরের একপাশে তানভীর, অন্য পাশে আসিফ ফ্লোরে বসে আবিরকে শান্ত করার চেষ্টা করছে। ফুপ্পি আবিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর আবির অঝরে কাঁদছে। জান্নাত আসিফের পাশের সোফায় বসা। হঠাৎ দরজায় মেঘকে দাঁড়ানো দেখে জান্নাত হিমশীতল কণ্ঠে ডাকল, মেঘ, তুমি এখানে? মেঘের দৃষ্টি আবিরের পানে। মেঘের বুকের ভেতরটা ছলাৎ ছলাৎ করছে। আবির ভাইকে এভাবে কাঁদতে দেখে কাদম্বিনীর দম বন্ধ হয়ে আসছে। হৃদস্পন্দন থেমে গেছে। জান্নাতের মুখে মেঘের নাম শুনে আবির সহ সবাই আটকে উঠল। মেঘ রুমে ঢুকতে ঢুকতে আর্তনাদ করে বলে উঠল, কি হয়েছে ওনার? আবির চোখ মুছে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গেছে। আবিরের পেছন পেছন তানভীরও বেরিয়েছে। মেঘ আবারও জিজ্ঞেস করল, আবির ভাইয়ের কি হয়েছে ফুপ্পি? উনি কাঁদছিলেন কেন? ফুপ্পিও ভেতরে ভেতরে কাঁদছেন। আসিফ স্বাভাবিক কণ্ঠে বলল, তেমন কিছু না, এমনি খারাপ লাগছিল। তোমার না মাথা ব্যথা? যাও গিয়ে ঘুমাও। মেঘ একবার ফুপ্পিকে দেখছে, আবার আসিফ ভাইয়াকে দেখছে, আবার জান্নাত আপুকেও দেখছে। আসিফ আবারও বলল, ঘুমোতে যাও মেঘ। জান্নাতের চোখে চোখ পড়তেই সেও ইশারা দিল। মেঘ আবারও রুমে এসে শুয়েছে, কিন্তু কোনোভাবে ঘুম আসছে না। চোখের সামনে বারবার আবিরের কান্নারত মুখমণ্ডল ভেসে উঠছে। মনের আকাশ আমাবস্যার ন্যায় ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। কোথাও এক বিন্দু আলোর ছিটে ফোটাও নেই। আবির কেন কাঁদছিল, কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। বুকের ভেতর ভীষণ রকম যন্ত্রণা হচ্ছে। রুমে অফুরন্ত বাতাস থাকার সত্ত্বেও মেঘ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে না। মনে হচ্ছে কিছু একটা গলা চেপে ধরে আছে। এপাশ ওপাশ হাসপাস করতে করতে মেঘ আবারও ঘুমিয়ে পড়েছে। সকালে নাস্তা করেই আবিররা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তানভীর গাড়ি চালাচ্ছে। আবির চোখ বন্ধ করে পাশের সিটেই বসে আছে। মেঘ আবিরকে জিজ্ঞেস করার সুযোগ খুঁজছে, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। আবির আর তানভীর বাসায় এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে দুপুরের দিকে আবারও বেরিয়েছে। রুমে শুয়ে বসে কোনোভাবেই মন টিকছে না মেঘের। বোনাকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলেছে, তবুও মন স্থির হচ্ছে না। মেঘ নিচে আসতেই আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন, তোমরা বিয়েতে যাওনি? মেঘ আস্তে করে বলল, যেতে ইচ্ছে করছিল না। শরীর খারাপ? না। আলী আহমেদ খান মেঘকে খানিক দেখে মোলায়েম কণ্ঠে বললেন, তুমি কি নিয়ে এত দুশ্চিন্তা করো? মেঘ মৃদু হেসে বলল, দুশ্চিন্তা করি না বড় আব্বু। আলী আহমেদ খান ধীর কণ্ঠে বলল, আম্মু, 1 কাপ চা করে দিতে পারবে? এখনই নিয়ে আসছি। আমি চিনি কম খাই। মেঘ মলিন হেসে বলল, জানি বড় আব্বু। মেঘ কিছুক্ষণের মধ্যেই 1 কাপ চা নিয়ে আসছে। আলী আহমেদ খান এক চুমুক চা খেয়ে হেসে বললেন, মাশাআল্লাহ, চা খুব ভালো হয়েছে। মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, চা ভালো না লাগলে সত্যি কথা বলতে পারেন, আমি কিছু মনে করব না। বসো। মেঘ চুপচাপ পাশের সোফায় মাথা নিচু করে বসেছে। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, শুনো, কোনো কিছু ভালো না লাগলে আমি যেমন সরাসরি বলতে পারি, তেমন ভালো হলে প্রশংসাও করতে পারি। চাটা সত্যিই ভালো হয়েছে। তার থেকেও বড় বিষয়, তোমার বড় আম্মুর সাহায্য ছাড়া তুমি প্রথমবার আমার জন্য এত ভালো চা করেছো। তার জন্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ বড় আব্বু। আলী আহমেদ খান ধীর কণ্ঠে শুধালেন, আম্মু, তোমার কি মন খারাপ? বড় আপুর ধীর কণ্ঠে কথা বলাতে মেঘের মন গলে গেছে, চোখ ছলছল করছে, মাথা তুলে তাকাতে পারছে না। ঠোঁটে জোর করে ধরে রাখা মিথ্যা হাসিটা আর ধরে রাখতে পারছে না। মেঘ ঢোক গিলে শীতল কণ্ঠে বলল, না। মেঘ আর বসে থাকতে পারল না, চিবুক নামিয়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেছে। গত রাত থেকে অস্থির হয়ে থাকা মনটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আবির আর তানভীর বেশ রাত করেই বাসায় ফিরেছে। ততক্ষণে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আবির সকালে উঠেই কোথায় বেরিয়েছে। আজ আবিরদের বাসায় সবার দাওয়াত। মেঘ যেতে না চাইলেও সবার জোড়াজড়িতে বাধ্য হয়ে যাচ্ছে। মেঘ দূর থেকে রিয়া আপুকে দেখছে। মেয়েটাকে জান্নাতাপুর বিয়েতে দেখেছিল, তখন সে রাকিব ভাইয়ার প্রেমিকা ছিল। আজ সে বউ বেশে আছে। মেঘ মনে মনে আওড়ালো, পূর্ণতা পাওয়া ভালোবাসাগুলো একটু বেশিই সুন্দর। রাকিব ভাইয়ার 7 বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে। কত ঝড় ঝাপটা পেরিয়ে ওনারা এক হতে পেরেছেন, এটা শুধু ওনারাই জানেন। আমি তো 1 বছরের পরিশ্রান্ত হয়ে গেছি। 7 বছর ধৈর্য রাখা আমার পক্ষে অসম্ভব। রাকিব ভাইয়া আর রিয়া আপু, আপনাদের ভালোবাসা আজীবন বেঁচে থাকুক। হঠাৎ মেঘের নজর পড়ল রিয়া হাতের ইশারায় মেঘকে ডাকছে। মেঘ সহসা এগিয়ে গেল। রিয়া বসা থেকে উঠে মেঘকে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় মেঘ বেশ আশ্চর্য হলো। রিয়া শান্ত স্বরে বলল, আবির ভাইয়া হেল্প না করলে আমাদের বিয়েটা হতো না। ভাইয়াকে অনেক ধন্যবাদ। মেঘ কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, ওনার ধন্যবাদ আমাকে দিচ্ছেন কেন? রিয়া মৃদু হেসে বলল, ওনাকে তো আর জড়িয়ে ধরতে পারবো না, তাই তোমাকে জড়িয়ে ধরলাম। রিয়া অপ্রতিভ কণ্ঠে আবারও শুধালো, বাই তবে আবির ভাইয়াকে জড়িয়ে ধরার অনুমতি তুমি কি কোনো মেয়েকে দিবে? মেঘ সঙ্গে সঙ্গে চোখ গোল করে তাকালো। বুকের ভেতরের ক্রোধটা দীর্ঘ নিঃশ্বাস হয়ে বেরিয়ে আসলো। ক্রোধিত কণ্ঠেই বলল, না। রিয়া মেঘের 2 গালে হাত রেখে মোলায়েম কণ্ঠে জানতে চাইল, আবির ভাইয়াকে খুব ভালোবাসো তাই না? মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে, দুটো চোখ ছলছল করছে। মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। রিয়া ঠোঁটে হাসি রেখে বলল, এই মেঘ, একদম কাঁদবে না। তোমার আবির ভাই দেখলে আমার সর্বনাশ করে ফেলবে। কেন? রিয়া ঢোক গিলে নিজেকে সংযত করে বলল, ভাববে আমি তোমাকে বাজে কথা বলেছি। মেঘ হুট করে প্রশ্ন করে বসল, আপু, আবির ভাইয়া কোথায় জানেন? ওনার কি হয়েছে বলতে পারবেন? কি হয়েছে সঠিক জানি না, তবে ওদের কথোপকথন শুনে মনে হয়েছে ভাইয়া কোনো বিষয় নিয়ে খুব বেশি ডিপ্রেশনে আছেন। কি বিষয় সেটা বলতে পারবো না গো। ওরা 2 বন্ধু এমন ধাতু দিয়ে তৈরি, যা শেয়ার করবে না তা পেটে বোম মারলেও পড়বে না। তুমি সাবধানে থেকো আর ভাইয়ার যত্ন নিও, যদিও আমি জানি তুমি খুব কেয়ারিং। মেয়ে কপাল গুটালো। এমন সময় রাকিব এসে বলল, কি ব্যাপার, আমার অবর্তমানে আমাকে নিয়ে আলোচনা চলছে? রিয়া ঠাট্টার স্বরে বলল, এসছে আমার সেলিব্রিটি গো, তাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। রাকিব সহাস্য বলল, আমাকে নিয়ে আলোচনা না করলে কি হবে, আমার বন্ধুকে নিয়ে তো ঠিকই করছো, বলো করনি? রিয়া ভেঙচি কেটে বলল, হ্যাঁ করেছি তো। আমার বন্ধু সেলিব্রিটি হলে তার বেস্ট ফ্রেন্ড হিসেবে আমিও সেলিব্রিটি। ও আচ্ছা, এই নিয়ম কবে থেকে চালু হলো? আজ, এই মুহূর্ত থেকে। মেঘ তাদের খুনখুটি দেখছে আর হাসছে। রাকিব হঠাৎ মেঘের দিকে তাকিয়ে বলল, আই মেঘ, তুমি তো কিছুই খেলে না, তাড়াতাড়ি খেতে যাও, আবির তোমার জন্য না খেয়ে উপরে অপেক্ষা করছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, আবির ভাই কখন এসেছেন? অনেকক্ষণ। মেঘ দ্রুত ছুটছে। রিয়া রাকিবের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুমি না কিছুক্ষণ আগে বলে গেলা ভাইয়া আসেনি? আরে মাত্রই আসছে। তাহলে মেঘকে অনেকক্ষণ বললা কেন? আবিরের প্রতি মেঘের এই উদ্গ্রীবটা দেখতে খুব ভালো লাগে। আবির বলতেই মেয়েটা অজ্ঞান। রিয়া ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমরা 2 বন্ধু শুধু মেয়েদের কষ্টই দিতে পারো। মেয়েটা আবির ভাইয়ার জন্য এত পাগল, তারপরেও ভাইয়া কিছু বলে না কেন? মেঘের 1 বছরের ভালোবাসা দেখেই তুমি হতাশ, অথচ আবির কতগুলো বছর যাবৎ নিজের সাথে নিজে লড়াই করে চলেছে সে বেলায়। মেঘকে ছুটতে দেখে আবির কপাল গুটিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, এই, এভাবে ছুটছিস কেন? আপনি কোথায় ছিলেন? একটু কাজ ছিল।
খাসনি শুনলাম, কেন খিদে পায়নি? না, আবির কপট দুষ্টামির স্বরে বলল। পেটে 3 ভাগ যদি রাগ আর জেদ আর অভিমানে ভরে থাকে, বাকি 1 ভাগে তো পানিই থাকে, তাহলে আর খিদা লাগবে কেমনে? মেঘ ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, মোটেই না। সবাই খেয়েছে, তুই খাসনি কেন? আপনি আসছিলেন না তাই। কল দিয়ে বলেছিলি একবার। মেঘ চোখ পিটপিট করে তাকালো, ধীর কণ্ঠে বলল, মনে ছিল না। আবির তপ্তস্বরে বলে, বাহ, খুব ভালো। ঈদের বেশ কিছুদিন কেটে গেছে, আবিরদের অফিস শুরু হয়ে গেছে, ভার্সিটিও খুলে গেছে। রাকিব আর রিয়া হানিমুনে গেছে, তাই আবিরের একাই সবকিছু সামলাতে হচ্ছে। 2 অফিস সামলে রীতিমতো হিমশিম খাচ্ছে আবির। এক বিকেলে মেঘকে কল দিল আবির। মেঘ কল রিসিভ করতেই আবির বলল, আমাকে দেওয়ার মতো একটুখানি সময় কি হবে আপনার? আবিরের আহ্লাদি কণ্ঠে বলা কথা শুনে মেঘ মুচকি হেসে বলল, কেন হবে না, আপনি চাইলেই হবে। তাহলে রেডি হয়ে বের হন। মেঘ রেডি হয়ে বের হতেই দেখলো একটা রিক্সা দাঁড়ানো। মেঘ আশেপাশে তাকিয়ে আবিরকে খুঁজছে, কিন্তু আবির কোথাও নেই। অনেকটা সামনে যেতেই দেখলো আবির একটা গাছের নিচে দাঁড়ানো। মেঘ ডাকতেই রিক্সায় উঠে বসলো। মেঘ আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, বড় আপু তো সেদিন আপনাকে বাইক চালানোর অনুমতি দিয়েছে, তাহলে আপনার বাইক কোথায়? অফিসে। রিক্সা দিয়ে কোথায় যাচ্ছি? দেখি কোথায় যেতে পারি। অনেকটা পথ গিয়ে দুজনেই রিক্সা থেকে নেমে পড়লো। কোলাহল শূন্য একটা রাস্তা, হঠাৎ 2-1টা গাড়ি আপন গতিতে ছুটছে। আবির মেঘকে নিয়ে একটা কালো রঙের নতুন ঝকঝকে প্রাইভেট কারের কাছে গিয়ে থামলো। আবির মৃদু হেসে প্রশ্ন করলো, গাড়িটা কেমন? মেঘ নিরুদ্বেগ ভঙ্গিতে বলল, ভালোই। পছন্দ হয়নি? কার না কার গাড়ি আমি পছন্দ করে কি করব? আবির উদাস ভঙ্গিতে বলল, গাড়িটা আজই কিনেছি, কেমন হয়েছে? মেঘের ভাবলেশীন জবাব, আপনার সাথে ফাইজলামি মানায় না। আবির ভুরু গুটিয়ে বলল, আমি ফাজলামি করতে যাব কেন? সত্যি সত্যি আমার গাড়ি, এই যে চাবি। মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে আবিরের হাতে থাকা চাবিটার দিকেই তাকিয়ে রইল। ঢোক গেলে উষ্ণ স্বরে জানতে চাইল, আপনি গাড়ি কিনেছেন? জি ম্যাডাম। কিন্তু কেন? আবির ভারী কণ্ঠে বলল, গাড়ি পছন্দ হয়েছে কিনা সেটা বল। মেঘের গাড়ির দিকে মনোযোগ নেই, রাগী স্বরে বলল, গাড়ি আমি 2 চোখে সহ্য করতে পারি না। আবির মুচকি হাসলো। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার বাইক কোথায়? অফিসে। কেন? মেঘ কাঁদো কাঁদো মুখে আবারও শুধালো, আপনি গাড়ি কেন কিনলেন? আবির মৃদু হেসে বলল, মাঝে মাঝে নিজের অবস্থান বোঝাতে তীব্র অপছন্দের জিনিসকেও পছন্দের তালিকায় যুক্ত করতে হয়। মেঘ শীতল কণ্ঠে বলল, আপনি বাইক চালাবেন নাকি গাড়ি? আবির মেকি স্বরে বলল, আমি বাইক চালাবো আর তুই গাড়ি। মেঘ সশব্দে হেসে বলল, আমি গাড়ি চালালে আপনার গাড়ি আহত হবে, আর আমি আবির অগ্নি দৃষ্টিতে তাকাতেই মেঘ মুখ বন্ধ করে ফেলেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল ঘুরে আসি। মেঘ আবিরের পাশের সিটে বসে আবিরের দিকেই তাকিয়ে আছে। আবির বাইক কেনাতে বাইকে ওঠার জন্য মেঘ যতটা আগ্রহী ছিল, গাড়িতে ওঠার জন্য সেই আগ্রহের 1 অংশও নেই। ইট পাথরের শক্ত দেওয়ালের মতোই খানবাড়ির প্রতিটা মানুষ পাষাণ হয়ে যাচ্ছে। সবাই সবার আপন হওয়া সত্ত্বেও মাঝে মাঝে নিষ্ঠুর মানবের ন্যায় আচরণ করে। আলী আহমেদ খান একাই 2টো গাড়ি কিনেছেন, ইকবাল খান নিজের টাকায় আলাদা গাড়ি কিনেছেন, অবশেষে আবিরও কিনেছে। এ যেন প্রতিযোগিতা চলছে, নিজেদের অবস্থান যাচাই করার প্রবল প্রতিযোগিতা। আবির হঠাৎই মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, গাড়ি কিনেছি বলে রাগ করেছিস? মেঘ মলিন হেসে বলল, না, রাগ করিনি। আপনার ইচ্ছে হয়েছে তাই কিনেছেন, এতে রাগ করার কি আছে? মেঘ এবার ঠান্ডা কণ্ঠে বলল, একটা কথা জিজ্ঞেস করি? রাকিব ভাইয়ার গায়ে হলুদের রাতে আপনি কাঁদছিলেন কেন? বেশ কিছু সময় নিঃসুপ থেকে আবির তপ্তস্বরে বলল, নিজের কলা ভ্রান্তিগুলো অতর্কিতেই বুকের ভেতর প্রদীপ্ত আগুনের উত্তাপ সৃষ্টি করলে সহস্রবার চেষ্টার পরেও নিজেকে অবিচল রাখা যায় না। মেঘ কিছুই বুঝতে পারেনি, তাই প্রত্যুত্তরে কিছু বলতেও পারল না। ঘণ্টাখানেক মেঘকে নিয়ে ঘুরে অবশেষে রাস্তার একপাশে গাড়ি থামালো আবির। আশেপাশে অনেক মানুষ। মেঘ আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করল,
আমরা এখানে কেন এসেছি? এমন সময় মেহনাজ আর তামিম এগিয়ে আসছে। ওদের দেখে মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আমি এখানে থাকবো না। আবির মেঘের হাত ধরে আটকে দিল। মেহনাজ আর তামিম এগিয়ে এসে কোমল কণ্ঠে বলল, সরি ভাই। আবির মৃদু হেসে দুজনের সাথে হ্যান্ডশেক করতে করতে বলল, কোনো ব্যাপার না। মেঘ রাগে কটমট করছে। আবির এত স্বাভাবিকভাবে কথা বলছে দেখে মেঘের আরো বেশি রাগ হচ্ছে। মেহনাজ আর তামিম আবিরের সাথে টুকিটাকি কথা বলছে, আর মেঘ ভেতরে ভেতরে ফুঁসছে। হঠাৎ কেউ একজন পেছন থেকে মেঘের চোখ ধরে। মেঘ চোখে হাত রেখে বোঝার চেষ্টা করলো, আনমনেই বলল, বন্যা। বন্যা চোখ ছেড়ে দিয়ে সামনে এসে বলল, হ্যাঁ বেবি। পেছন থেকে মিষ্টিরাও বেরিয়ে আসছে। সবাইকে দেখে মেঘের মন আবারও খারাপ হয়ে গেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মেঘ, যা হয়েছে সব ভুলে যা। একটা সময় পর পরিবার থেকেও বন্ধুরা আপন হয়। তুই এখন সেই সময় আছিস। সামান্য বিষয় নিয়ে রাগ করে থাকিস না, প্লিজ। মেঘ রাগে ফুস করে বলল, ওইটা সামান্য বিষয় ছিল না, আর আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই। আবির শান্ত স্বরে বলল, প্লিজ মেঘ, এত রাগ করে থাকিস না। মিষ্টি, মেহনাজ, তামিম কানে ধরে তরি বলছে। মেঘ তবুও মুখ ফুলিয়ে রেখেছে। মেঘ রাগে কটকট করে বলল, আপনি বাসায় না গেলে আমি একাই চলে যাব। মেহনাজ আর তামিম কাঁদো কাঁদো মুখ করে বলল, তোর পায়ে ধরলে মাফ করবে আমাদের? মেঘ রাগী স্বরে বলল, না, তোরা তোদের মতো থাক, আর আমি আমার মতো থাকবো। আবির মেঘকে নিজের দিকে ঘুরিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আমি চাই না আমার কারণে তুই তোর বন্ধুদের সাথে এমনভাবে সম্পর্ক নষ্ট করে দে। ওইটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর কিছুই না। ওইখানে কারো দায় ছিল না। বোঝার চেষ্টা কর। তুই নিজেকে আর কষ্ট দিস না, প্লিজ। আমি পারবো না। আমি ভুল করেছি। আমি আমার ভুলের শাস্তি হিসেবে নিজেকে একা করেছি। আমি একাই থাকবো। আবির ঠান্ডা কণ্ঠে বলল, আমার কথা মানবি না? মেঘ এবার থামলো। চোখ ছোট করে আবিরের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, আপনি ওদের সাথে মেশার জন্য এত জোর কেন করছেন? আবির মলিন হেসে বলল, জানি না, কিন্তু আমি চাই তুই ওদের সাথে আগের মতোই চলাফেরা কর। তুই আমার কথা মানবি কিনা বল? মেঘ কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, আমি ওদের সাথে কথা বললে আপনি যদি খুশি হন তাহলে আমি কথা বলবো। ধন্যবাদ। আবির সবার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আড্ডা দেওয়া শেষ হলে নিতে আসবে। মেঘরা কিছুটা এগিয়ে গিয়ে শান্তশিষ্ট জায়গা দেখে বসলো। মিষ্টি উদ্গ্রীব হয়ে বলল, সরি মেঘ, আমাদের করা দুষ্টুমিতে এত বড় বাঁশ খাবো ভাবতেই পারিনি। প্লিজ মাফ করে দে। তামিম গম্ভীর কণ্ঠে বলল, আসলে আমাদের জায়গা থেকে যেটাকে ঠিক মনে হয়েছিল আমরা সেটাই করেছি, কিন্তু আমাদের করার কাজটা যে ভুল ছিল সেটা বুঝতেই পারিনি। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, আমি বহুবার তোদের সাবধান করেছিলাম, তোরা আমার কথায় পাত্তাই দিসনি। তোদের জন্য তানভীর ভাইয়ের কাছে যে কত বকা খেতে হয়েছে আমার, এর দায় কে নেবে? মেহনাজ গলা খাকারি দিয়ে বলল, আসলে আমাদের সেদিন তোর কথা শোনা উচিত ছিল। একমাত্র তুই ঠিক ছিলি। মিষ্টি বলে উঠল, বন্যা মেঘের ব্যাপারে বরাবরই ঠিক থাকে, আমরাই বারবার ভুল প্রমাণিত হই। আসলে আমরা মেঘের সত্যিকারের বন্ধু না। ডিপার্টমেন্টে পরিচয়, হয়তো 4-5 বছর একসঙ্গে পড়ব, তারপর যে যার মতো সব ভুলে যাব। কিন্তু বন্যা, সে কিন্তু সেই স্কুল জীবন থেকে মেঘের সাথে আছে। মেঘ কেমন, ওর ইচ্ছে, পছন্দ অপছন্দ সবকিছু বন্যা সবচেয়ে বেশি জানে। অথচ আমরা বন্যার কথা না শুনে নিজেরা মায়া দেখিয়ে উল্টে বিপদে পড়লাম। তামিম গম্ভীর কণ্ঠে বলল, সত্যি বন্যার মতো বান্ধবী পাওয়া ভাগ্যের বিষয়। মেঘ বলল, সেই ঘটনার পর আমিও বুঝেছি বন্যা ছাড়া আমার কোনো বন্ধু নেই যে সত্যিই আমার ভালো চায়। মিষ্টি খানিক থেমে আবারও বলল, এই মেঘ, বন্যা তো তোর বেস্ট ফ্রেন্ড, তাই না? একমাত্র বেস্ট ফ্রেন্ড। ছোট থেকে অনেক বান্ধবী হারিয়েছি, কিন্তু বন্যা সব সময় আমার পাশে ছিল, আর এখনো আছে। আল্লাহ বোধহয় চান আমরা সবসময় একসাথে থাকি। বন্যা হেসে বলল, হ্যাঁ, এই জন্যই তো দুজনে এক সাবজেক্টে চান্স পেয়েছি। মিষ্টি মেঘের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, মেঘ, তুই চাইলে তোদের সম্পর্কটা সারা জীবন এমন রাখতে পারবি। কিভাবে? মিষ্টি মোলায়েম কণ্ঠে বলল, বন্যাকে তানভীর ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলে বন্যা তোর ভাবি হয়ে যাবে। তাহলে তোদের সম্পর্ক আজীবন এমনই থাকবে, ইনশাল্লাহ।
বন্যা চেঁচিয়ে উঠল, জীবনেও না, পাগলের মতো কথা বলিস না। মেঘ কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলল, সত্যিই তো, আমি এটা কোনোদিন ভাবিনি কেন। মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বেবি, তুমি কি আমার বন্যা মেঘের মুখ চেপে ধরে রাগী স্বরে বলল, আপনি যাকে অফারটা দিচ্ছেন সে আপনার তার ছেঁড়া অফার শোনার জন্য একদম প্রস্তুত নয়। সরি। মেঘ নিজের মুখ থেকে বন্যার হাত সরিয়ে লম্বা করে শ্বাস নিয়ে বলল, আমি যা চাই তাই পাই। তোকে আমার ভাবি হিসেবে চাইছি, ইনশাল্লাহ সেটাও পেয়ে যাব। বন্যা হুঙ্কার দিয়ে উঠল, তোর এই আজগুবি ইচ্ছে পূরণ হওয়ার নয়। মেঘ কপাল গুটিয়ে মুখ ফুলিয়ে সূক্ষ্ম নেত্রে বন্যার দিকে তাকিয়ে আছে। সাদিয়া বলে উঠল, পূরণ হবার নয় কেন? তুই কি অন্য কাউকে পছন্দ করিস? বন্যা কিছু বলার আগে মেঘ গর্জে উঠে বলল, না, বন্যা কাউকে পছন্দ করে না, আর করবেও না। করলে শুধু আমার ভাইয়াকেই করবে। এর মধ্যে মিহনাজ বলল, মেঘ, তুই এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আমরা আজ আছি কাল নেই, কিন্তু তোর ভাবি করে নিলে বন্যার সারা জীবন তোর পাশে থাকবে। বন্যার নাকের ডগা লাল বর্ণ ধারণ করেছে, রাগে চোখ মুখ আগুনের মতো হয়ে গেছে। চোয়াল শক্ত করে বন্যা বলল, তুই আর কথা বলিস না, ভণ্ড কোথাকার। সেদিন তো খুব করে বলেছিলি কার এত সাহস যে মেঘের গায়ে হাত তুলবে, আমি দেখবো, মেঘকে বাঁচাবো। পরে কোথায় গেছিল তোর বাঁচানোর ক্ষমতা? আবির ভাইয়ের এক ধমক খেয়ে তো স্তব্ধ হয়ে গেছিলি। মিহনা ঢোক গেলে উষ্ণ স্বরে বলল, ধমক খেয়ে স্তব্ধ হয়নি, অন্য কারণে হয়েছিলাম। সাদিয়া জিজ্ঞেস করলো, কি কারণে? তোদের বলা যাবে না, কারণ তোরা ভয় পাবি। মিষ্টি গম্ভীর কণ্ঠে বলল, ভাব কম নিয়ে বল। মিহনাজ কপাল চুলকিয়ে বিড়বিড় করে বলল, সেদিন আবির ভাইয়ের কাছে কিছু একটা ছিল, সেটা বুঝতে পেরেই আমি ভয় চুপ করে গিয়েছিলাম। মেঘ ভ্রুকুচকে তাকিয়ে আছে, দৃষ্টিতে তিক্ততা। বন্যাও মুখ বেঁকিয়ে চেয়ে আছে। সাদিয়া আর মিষ্টি বেশ কৌতূহলী। সাদিয়া নিচু স্বরে জিজ্ঞেস করলো, কি ছিল? ভয় পাবি না তো? না, বল। মিহনাজ ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, রিভল। মেঘ সঙ্গে সঙ্গে গর্জে ওঠে, চুপ কর মিহনাজ। আবির ভাইকে কি তোর গুন্ডা মনে হয়? আমার আবির ভাইয়ের নামে আর একটা বাজে কথা বললে আমি তোকে শেষ করে ফেলবো। মিহনাজ ভ্রু গুটিয়ে ভাবলেশীন গলায় জবাব দিল, আমি জানি তোরা বিশ্বাস করবি না, তাই তোদের এতদিনে কিছু বলিও নি। তাছাড়া মেঘ শোন, আমি আবির ভাইকে গুন্ডা বলছি না, শুধু বলছি ওনার কাছে এরকম কিছু একটা আছে। বন্যা ফোঁস করে বলল, বাজে কথা বলিস না মিহনাজ। আবির ভাইয়াকে দেখেই তুই ভয় পেয়ে চুপসে গেছিস, এটা স্বীকার কর। মিহনাজ গম্ভীর কণ্ঠে বলল, ওনাকে দেখে ভয় পাইলে হয়তো ভয় পালাইতাম, না হয় শুরু থেকে চুপ করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতাম। কিন্তু তোদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু ঠিকই কথা বলতে এগিয়ে গেছিলাম। ওনার ধমকে থামছি ঠিক আছে, কিন্তু আমার নজর ছিল ওনার হাতের দিকে। উনি বারবার পেছন থেকে কিছু একটা বের করতে চাইছিলেন, কিন্তু ওনার বন্ধু হাত চেপে ধরে বারবার বারণ করছিল। আমি যতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম ততক্ষণ শুধু সেদিকেই তাকিয়েছিলাম। মেঘ অবিশ্বাস্য কণ্ঠে বলল, হ্যাঁ তুই বললি আর আমি বিশ্বাস করে ফেলবো? জীবন নেও না। বিশ্বাস করতে হবে না, যেদিন স্বচক্ষে দেখবি সেদিন আমার এই কথাটা মনে করিস, তাহলেই হবে। অবশ্য তোর সামনে ওনার ওই রূপটা আসার সম্ভাবনা খুবই কম। সাদিয়া নম্রভাবে জিজ্ঞেস করল, কেন? মিহনাজ ফের বলল, মেঘের সামনে আবির ভাইয়া খুব ফরমাল, অথচ আড়ালে। মেঘ ভারী কণ্ঠে শুধালো, আবির ভাইয়ের কাছে যদি সত্যিই কিছু থাকতো, উনি অ্যাক্সিডেন্ট করার পর কোথায় হাওয়া হয়ে গেছিল? হাসপাতালে তো আমি সর্বক্ষণ ওনার সাথেই ছিলাম, দেখিনি কেন? মেহনাজ সশব্দে হেসে বলল, ওনাকে হাসপাতালে যে আনছিল এই কথাটা তাকে জিজ্ঞেস করিস। মেঘ কপাল গুজকে ভাবছে, সেদিন মেঘরা হাসপাতালে যাওয়ার আগেই আবিরকে রুমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া তানভীর ভাইয়াও সেখানে ছিল না। তাহলে কি মেহনাজের বলা কথা সত্যি? মেঘ নিজের মাথায় গাঁটটা মেরে মনে মনে বিড়বিড় করল, ভাবছি এসব। বন্যা মেঘকে এক পলক দেখে ধমকের স্বরে বলল, চুপ করবি? তোদের আজে বাজে কথা শুনে ইচ্ছে করছে ওই লাঠিটা দিয়ে তোর মাথায় বাড়ি মারি। তামিম আবার করুণ স্বরে বলল, হ্যাঁ একেবারে মেরে ফেল। কপালের কোন ফেরে যে তোদের দুটোর সাথে বন্ধুত্ব হয়েছিল একমাত্র আল্লাহই ভালো জানেন। একজন 3 দিন বন্দি। মিহনাজ তামিমকে গুঁতো দিতেই তামিম চুপ করে গেছে। বন্যা তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, এই মিহনাজ,
তখন 3 দিন তোরা কোথায় ছিলি? কি হয়েছিল তোদের সাথে? সেসব বলা বারণ। সাদিয়া ঠাট্টা করে বলল, মায়ের কেমন খাইছিলি? তামিম আস্তে করে বলল, শুরুটা অশুভ হলেও শেষটা খুব উৎকৃষ্ট ছিল, মনে রাখার মতো। মিষ্টি হালকা ধমকের স্বরে বলল, আগের কাহিনী বাদ দে, আজকের দিনে আয়। বন্যা, এবার তুই কিছু বল। বন্যা রাগী কণ্ঠে বলল, আমি নতুন করে কিচ্ছু বলতে চাই না। মেঘ আমার বেস্ট ফ্রেন্ড, আমি সারা জীবন বেস্ট ফ্রেন্ড হিসেবেই ওকে সাপোর্ট করব, ইনশাল্লাহ। মেঘ রাগান্বিত কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, এমন বহু বেস্ট ফ্রেন্ড দেখেছি যারা শুরুর দিকে একে অপরকে ছাড়া বাঁচেই না। প্রয়োজন শেষে কিংবা দুজনের দূরত্ব বেড়ে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায়, চোখের আড়াল থেকে ধীরে ধীরে মনের আড়ালও হয়ে যায়। আমি তেমন সম্পর্ক চাই না। আল্লাহ যেহেতু আমাদেরকে এত বছর একসাথে রেখেছেন, আশা করব বাকি জীবনও রাখবেন। আজ এই মুহূর্তে তোদের সাক্ষী রেখে বন্যাকে আমি আমার ভাবি হিসেবে স্বীকৃতি দিয়ে যাচ্ছি। বন্যা এখন চাইলেও আমার ভাইকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না। বন্যা আমার ভাবি, আজ থেকে আমি বন্যাকে ভাবি বলেই ডাকবো, এটাই ফাইনাল।